উফ, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটাও রিক্সা পাচ্ছি না। এদিকে রাতও যে অনেক হলো, কি করি এখন? এখান থেকে পিছিয়ে গ্রাম প্রায় 3 কিলোমিটার দূরে। এই 3 কিলোমিটার রাস্তা তো আর পায়ে হেঁটে যেতে পারবো না। তাছাড়া দিনকাল যা পড়েছে, চারদিকে শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর খুন খারাপের খবর শোনা যায়। না না, এত রাতে সাহস করে গায়ের নির্জন পথে একা একা যাওয়াটা ঠিক হবে না। আমি বরং রিক্সার জন্য আরও কিছু সময় অপেক্ষা করি। চারিদিকে মাথা ঘুরিয়ে ফিরিয়ে গাড়ির সন্ধান করতে করতে তার চোখ লেগে আসছিল। হঠাৎ কানে ভেসে এলো গাড়ির বেলের আওয়াজ। ডাক্তারবাবু আওয়াজের দিকে চক্ষুপাত করে দেখলেন হারিকেনের নিভো নিভো আলো নিয়ে একটি ভ্যান তার দিকে এগিয়ে আসছে। ভ্যান দেখে ডাক্তারবাবুর অস্থিরতা মুহূর্তের মধ্যেই কমে গেল। আরে ও ভ্যান ড্রাইভার, একটু দাঁড়াও না গো। বলছিলাম কি, আমি পিছুলগাড়ি গ্রাম যাব, কিন্তু রাস্তায় তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। তুমি আমাকে একটু তোমার ভ্যানে করে নিয়ে যাবে? পিছলগাড়ি গ্রাম সে তো অনেক দূর, তাছাড়া পথঘাটও তেমন একটা ভালো নয়। না না বাবু, আমি এত রাতে পিছলগাড়ি গ্রামে যাব না। এমন করে বলো না দাদা, তুমি না নিয়ে গেলে আমি কেমন করে যাব বলো তো? প্রায় 1 ঘন্টা ধরে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। এই অজবারা গায়ে এত রাতে আপনি রিক্সা পাবেন কোথায় বাবু? আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভোরে আপনি ঠিকই রিক্সা পেয়ে যাবেন। ভোর পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না দাদা, বড্ড দেরি হয়ে যাবে। আমার জামাইবাবু ভীষণ অসুস্থ, তার হার্টের প্রবলেম। দিদির ফোন পেয়ে তাই তো আমি ছুটে এসেছি। সকালে জামাইবাবুকে নিয়ে শহরের হাসপাতালে যাব। আমি কথা দিচ্ছি, তুমি যা ভাড়া চাইবে আমি তোমাকে তাই দেব। আচ্ছা ঠিক আছে, উঠে বসে পড়ুন। বিপদে যখন পড়েছেন তখন সাহায্য তো করতেই হবে। ভ্যান চালকের কথায় ডাক্তারবাবুর মুখে যেন স্বস্তির হাসি ফুটে উঠল, আর সে সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে ভ্যানে উঠে বসল। তারপর ভ্যান গাড়ি দ্রুত গতিতে নির্জন অন্ধকার রাস্তার মধ্য দিয়ে চলতে থাকল। চারিদিকে থমথমে পরিবেশ। আশেপাশে যদ্দূর চোখ যাচ্ছে কোনো মানুষের দেখা মিলছে না। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর 2-1টা শিয়ালের ডাকের শব্দ শোনা যাচ্ছে। ডাক্তারের মনে ভয়ের সৃষ্টি করছে। ডাক্তার ও ভ্যান চালক কারো মুখেই কোনো কথা নেই, দুজনেই চুপচাপ। এমন নির্জন রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ডাক্তারবাবুর আগে কখনো হয়নি। অনেকটা পথ যাওয়ার পর 2টো রাস্তা চোখে পড়ল। একটা রাস্তা খুবই সুন্দর, আর একটা রাস্তা অনেকটা ভাঙ্গাচোরা। ভ্যান চালক ভালো রাস্তাটি বাদ দিয়ে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলতে লাগলো। ভবন ডাক্তার ভ্যান চালককে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যেতে দেখে অবাক হয়ে বলল, আরে ও ভ্যান ড্রাইভার দাদা, তুমি এই পথ দিয়ে যাচ্ছ কেন? এই পথ তো ভালো না, অনেক ভাঙ্গাচোরা। এই রাস্তা দিয়ে বাড়ি যেতেও ভোর হয়ে যাবে দেখছি। তার চেয়ে বরং তুমি ওই বাঁশবাগানের পথ দিয়ে যাও, ওটা ভালো। ওই পথ অনেক সুন্দর, অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। আরে মশাই, আপনার কি প্রাণের ভয় নেই নাকি? এই বাঁশবাগানের পথ মোটেও নিরাপদ নয়। দিনের বেলাও আমরা এই পথ দিয়ে যাওয়া আসা করি না, আর আপনি কি না আমাকে রাতের বেলায় ও পথে যেতে বলছেন? কেন, এই পথে কি সমস্যা আছে?
ওই বাঁশবাগানের পথ দিয়ে যেই যাওয়া আসার সাহস করে পরের দিন তার কাটা মাথা পাওয়া যায়। শুনেছি ওই বাঁশবাগানে নাকি অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। ওরা মানুষের রক্ত চষে খায়। একবার কোনো মানুষ ওই পথে গেলে আর প্রাণে ফিরতে পারে না। সত্যি তোমরা গ্রামের মানুষরা বড্ড বোকা। এই যুগে এসে তোমরা এই ভূত প্রেতে বিশ্বাস করো? ভারী বোকা লোক তো তুমি। হাসবেন না বাবু, আমি যা বলছি ঠিক বলছি। ও তাই? তাহলে তো ভালোই হবে, আজ নিজের চোখে অশুভ আত্মা দেখার সৌভাগ্য হবে। চলো চলো, আর দেরি না করে আমরা ওই রাস্তা দিয়ে যাই। আমি আর অপেক্ষা করতে পারছি না, অশুভ আত্মা দেখতে খুব ইচ্ছা করছে। বাবু, আপনি অনেক বড় ভুল করছেন। সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। না না, আমি ওই পথ দিয়ে যেতে পারবো না। আরে চলো না, আমি তোমাকে ভাড়া বাড়িয়ে দেবো বলছি না। আর দেরি করো না, চলো। ভ্যান চালক খুব গরিব লোক ছিল। ভাড়া বাড়ানোর কথা শুনে সে লোভে পড়ে যায়, আর তাই সে সাহস করে বাঁশবাগানের পথ দিয়ে যাওয়া শুরু করলো। রাস্তার দুপাশে সারি সারি বাঁশ গাছ। বাঁশ গাছের ছায়া সেই পথকে আরও বেশি অন্ধকার করে রেখেছে। আকাশে যতটাই চাঁদের আলো আছে, সেই আলোটুকু এই বাঁশ গাছগুলোকে ভেদ করে বাগানের ভেতর আসতে পারছে না। পুরো বাঁশবাগানের পরিবেশটা অনেক বেশি ভূতের মনে হচ্ছিল। ডাক্তারবাবু যদিও এই জার্নিটাকে খুব এনজয় করছিলেন, কিন্তু ভ্যান চালক বড্ড ভয় পাচ্ছিলেন। ভ্যান চালকের চেহারা দেখে মনে হচ্ছিল যেন তার প্রাণ যায় যায় অবস্থা। অনেক বড় আকারের একটি বাস কর্কর আওয়াজ করে একটি বাস তাদের গাড়ির সামনে এসে পড়ল। আরে কি হলো ভাই? কি হলো আপনি দেখতে পাচ্ছেন না? আমি আগেই বলেছিলাম এই পথে আসা উচিত নয়, কিন্তু আপনি তো আমার কথাই শুনলেন না। এখন হলো তো? আরে তুমি বেশি ভয় পাচ্ছ। হতে পারে কোনো কারণে বাঁশ গাছটা রাস্তার উপরে পড়েছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? যত সব। যাও যাও, বাঁশ গাছটা রাস্তা থেকে উঠিয়ে তুমি আবার চালানো শুরু করো, আমার দেরি হয়ে যাচ্ছে। ভ্যান চালক ভ্যান থেকে নেমে বাঁশ গাছটাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু সে অনেক টানাটানি করেও গাছটাকে একটু নড়াতে পারল না। আরে কি হলো? সামান্য একটা বাঁশ সরাতে তোমার এত সময় লাগছে? বাবু, বাঁশ গাছটি অনেক ভারী মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে গাছটাকে কেউ টেনে ধরে রেখেছে। আমি কিছুদিন নড়াতে পারছি না। সত্যি তোমরা কি সব আজগুবে? এই সব আজগুবে কথাবার্তা বলো না তো, শুনলে রাগে গা জ্বলে যায়। তোমাদের মতো লোকদের মানসিক ডাক্তার দেখানো দরকার। দাঁড়াও, আমি আসছি। এই কথা বলে ডাক্তার সাহেব ভ্যান থেকে নেমে বাঁশ গাছটার কাছে যায় আর রাস্তা থেকে বাঁশ গাছটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু তিনিও বাঁশ গাছটিকে রাস্তা থেকে এক চুলও সরাতে পারলেন না। এতে ডাক্তার সাহেবও কিছুটা ঘাবড়ে যায়। কি আশ্চর্য, বাঁশ গাছটিকে তো এক চুলও নড়াতে পারলাম না। এত চিকন একটা বাঁশ গাছের এত ওজন হয় কি করে? কিন্তু এটা এভাবে রাস্তায় পড়ে থাকলে চলে না, আমরা তো সামনে এগিয়ে যেতে পারবো না। দাদা, তুমি এক কাজ করো, ভ্যানটা ঘোরাও, আমরা বরং বড় রাস্তা দিয়ে চলে যাই।
তারপর ভ্যান চালক আর ডাক্তারবাবু ভ্যানে উঠে বসল। ভ্যান চালক ভ্যান ঘুরিয়ে দ্রুত গতিতে ছুটে চলল। হঠাৎ করেই যেন বাঁশবাগানের পরিবেশ আরও বেশি অন্ধকার হয়ে গেল। ডাক্তার ও ভ্যান চালক দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল। ভয়ে তাদের হাত পা শক্ত হয়ে যাচ্ছিল। ভ্যান বিরামহীনভাবে ছুটে চলেছে। যেতে যেতে ভ্যান চালক ক্লান্ত হয়ে যায়, কিন্তু বাঁশবাগানের পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। এমন সময় ভ্যানের সামনে আরো একটি বড় বাস হেলে পড়ল। এবার যেন আর পালাবার কোনো পথ নেই। কিছু একটা নিশ্চয়ই ঘটতে চলেছে। চিন্তায় যেন তাদের গলা শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই সে ভ্যানে থাকা হারিকেনটির আলো নিভে গেল। এটা কি হলো? হারিকেনের আলো যে নিভে গেল। বাবু, আপনার কাছে টর্চ লাইট থাকলে জ্বালান বাবু। আমার কাছে তো কিছু নেই। আচমকা পুরো বাঁশবাগানে দমকা হাওয়া শুরু হয়ে গেল। তখন বাঁশ গাছের আড়াল থেকে একটা মাথা কাটা মস্ত এক বড় এক অশরীরী তাদের সামনে এসে দাঁড়ালো। এমন ভয়ঙ্কর আকৃতির অশরীরীটাকে দেখে তাদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিল। দুজনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। তোদের এত বড় সাহস, তোরা আমার বাগান দিয়ে আসা যাওয়া করছিস, আমাকে বিরক্ত করছিস। তোদের মনে করেছিলাম এই বাঁশবাগান দিয়ে না যাওয়ার জন্য, তাও এলি। আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনোই এই পথ দিয়ে আসবো না। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা এখন চলে যাচ্ছি। ভুল যখন করেছিস তখন তার শাস্তিও ভোগ করতে হবে। অশরীরীটি ডাক্তারবাবুর গলা শক্ত করে চেপে ধরল। এক হাতে ডাক্তার মশাইকে মাটি থেকে উপরে তুলে ফেলল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভ্যান চালক প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছিল এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আর চিৎকারে পুরো বাঁশবাগানের বাতাসও কেঁপে উঠছিল। অশুভ আত্মাটি এমনভাবে ডাক্তারবাবুর গলা চেপে ধরল, ডাক্তারবাবু আর শ্বাস ফেলতে পারছিল না। আর তারপর অশরীরীটি ডাক্তারবাবুর দেহ থেকে মাথাটা ছিঁড়ে আলাদা করে ফেলল। ডাক্তারবাবুর গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। দেহ এবং মাথাটি বাঁশবাগানে ছুঁড়ে ফেলে দিয়ে অশুভ আত্মাটি ভ্যান চালকের গলা চেপে ধরল আর একইভাবে তার দেহ থেকে মাথা মুচড়ে আলাদা করে বাঁশবাগানে ফেলে দিল। পুরো বাঁশবাগানে রক্তের বন্যা বয়ে গেল। পড়ে থাকতে দেখতে পায়। এরকম দৃশ্য যেন তারা প্রতিনিয়তই দেখতে পায়। রাতের আধারে যেই সে পথে যাবার চেষ্টা করে, তাদের সবার অবস্থাই একই রকম হয়।